আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, আমি আপনাদেরকে দিনের পথের আইডি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমরা আমাদের শিরতাজ ওনার কাছে এসেছি, তার কাছ থেকে কিছু দোয়া নিব এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য। সুদূর আমেরিকা প্রবাসী উনি, ওখান থেকে দেশে এসেছেন। খবর পেয়ে আসলাম স্যারের সাথে একটু কথা বলবো, সান্নিধ্য নিব। তো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে রয়েছি আমি বুড়ারচর গ্রামের বিটি সাহেবদের বাড়ি, যেটাকে বলে আমাদের শিরতাজ জনাব রফিকুল ইসলাম ভুইয়া স্যারের সাথে কথা বলার জন্য এসেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় স্যারকে আপনাদের সকলকে দেখানোর প্রয়াস নিয়ে আজকে স্যারের সান্নিধ্যে আসা। তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আমি আল্লাহ তাআলা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি তো আমাদের জাহাপুর কমলাকান্ত একাডেমিতে কত সালে যোগদান করছিলেন, কি মনে আছে এক্স্যাক্টলি ডেটটা? এক্সাক্ট ডেটটা 74। ফোর। আপনার চাকরি তো মেয়াদ শেষ হওয়ার আগেই চলে গিয়েছে। আগে 4 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই আমার শ্যালক আমাদের জন্য অ্যাপ্লাই করেছিল ইমিগ্রেন্ট ভিসা। ভিসা বলতে আমার এক ছেলে সহ মেহেদি নাকি? মাহাদি। হ্যাঁ, মাহাদি। শুধু আমেরিকা যাওয়ার সবাইকে আল্লাহ করিয়া দিয়েছে। এবং দাবার মুহূর্তে যে একটা সিন ক্রিয়েট হয়েছিল, আমার সহকারীদের মধ্যে অনেকেই আমার ছাত্র ছিল। তো এই মুহূর্তে যে বলার যে একটা আবেগ, সেই আবেগটা আপাতত আমি ফিল করতে পারতেছি না, যেহেতু আমার দাঁতগুলি এখনও নাই। তারপরেও আমার অনুভূতি সম্বন্ধে আমি এইটুকুই বলবো যে আমার মরহুম আব্বা এই স্কুলে শুয়ে আছেন এখনো? শুয়ে আছেন, বজলুর রহমান বইয়া বিয়ে বেটি। ওনার একটা স্বপ্ন ছিল যে দোহাবুর স্কুলে আমাকে ঢুকাইয়া হজ কইরা এবং বাড়ির পাশে একটা মসজিদ করার কথা মানুষের মুখে শুনতাম। কিন্তু আসলে সব তো আল্লাহর ইচ্ছা। আমার ফাদার মাত্র 49 ইয়ার্স ওল্ডে স্ট্রোক করে মারা গেছে। এবং আমার বড় ভাই ছিল মাত্র শফিকুর রহমান ভূঁইয়া, ইকোনমিক্সে অনার্স পরীক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে। এমতো অবস্থায় আমরা গার্জিয়ান শূন্য হওয়াতে আমাদের যে একটা লক্ষ্যস্থল ছিল, বিচ্যুতি হয়। সেটা আমরা পুরা কামিয়াব করতে পারি না, যেহেতু আমাকে সংসারে হাল ধরতে হয়েছে। উনি মাস্টার্স পাস করে দেবিদ্যা এসে কলেজে যোগদান করার কারণে আমাকে সংসারের দায়িত্ব, পাশাপাশি শিক্ষকতা এবং এলাকার কিছু যাকে বলে নেতৃত্বও বলা যায়, সরকারি নামক যে পঞ্চায়েত আর কি, গ্রামের পঞ্চায়েত। এবং আমার একটি আক্ষেপ যে মরহুম আব্বাজানের যে পজিশন, যে শিক্ষাগত যে মান, ওনার যে ইংরেজি জানতেন, সেই আমার ফাদারের অনুযায়ী আমি আসলে ততটা পৌঁছতে পারেননি ওই লোক, পারি নাই। এই জায়গাতে একটু দুঃখ রয়ে গেছে। এই জায়গাতে আমার একটা আক্ষেপ রয়ে গেছে। স্যার কি আমাদের এই স্কুলের ছাত্রী ছিলেন নাকি? আমি এই স্কুলের ছাত্র 1968 সালে। মেট্রিক। হ্যাঁ। তারপর ইন্টার করলেন কোথেকে? ইন্টার করলাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি। তারপরে মাস্টার্স কি ওখানেই? না, মাস্টার্স তো যাইতে পারি না। ও আচ্ছা আচ্ছা। জেনারেল লাইনে বিয়ে। বিএ পড়াশোনা করার পরেই কি আপনি এখানে যোগদান করলেন? হ্যাঁ, পড়াশোনা চলাকালীনই এখানে আমাকে যোগদান করতে হয়েছে, যার কারণে স্কুল চালাইয়া এবং লেখাপড়া ঠিকভাবে করতে পারি নাই। আমি আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি নাই, যেটা আমার জীবনের একটা দুঃখ। দুঃখ।
দেখ তারপরও সহকারী শিক্ষক হিসাবে মোটামুটি 2009 সাল 8 সাল পর্যন্ত ছিলাম। 9 সালের 1 জানুয়ারি স্কুল থেকে আমি বিদায় নিলাম। 1 বছরের ছুটি প্রার্থনা করলাম এবং কমন রুমে একটা মিটিং হয়েছিল। মিটিংয়ে অঞ্জন কুমার রায় আমার ছাত্র, তার কিছু বয়ান এবং আশিস চক্রবর্তী দিয়েছি ছিল, তিনি গত হয়েছেন। গত হয়েছে, এবং কীর্তিচন্দ্র শর্মা তিনি আছেন। না, তখন আব্দুল্লাহ পাটোয়ারি হিসাবে আসলে প্রিন্সিপাল। আমার একটাই আমার স্মরণীয় হইয়া থাকবে, অঞ্জন রায় তারে বলছিল যে আমি 2 বছর ক্লাস 7-এ পড়ি, যে স্যারে একটা স্টোরি পড়াইয়া এমনভাবে বুঝাইছিল যে আমার বাড়িতে যে আর পড়তে হয় না। যে উনি আমার সুন্দর প্যারাগ্রাফ উনি দেখতেন। তো জানি না আমি কতটুকু আমার দরকার ছিল ইংরেজিতে। বেসিক্যালি আমি ইসলামিক স্কুলের ছাত্র ছিলেন। ডিগ্রি পর্যন্ত। তো যাই হোক, সৌভাগ্যক্রমে আমার অজান্তে 2007 সালে আমার বড় মেয়ে ঢাকা থেকে ফোন দিল যে আপনাদের তো ফার্স্ট লেটার। আমি বললাম যে ফার্স্ট লেটার কিসের? ও আমেরিকার ইমিগ্রেন্ট ভিসা। আমি তো আমেরিকা যাবো না। তো কী বলেন আব্বা? মানুষে পায় না আর আপনি যাবেন না? না, আমি তো এই ধরনের চিন্তা নাই, আমার শ্যালক থাকে আমি জানি, কিন্তু আমেরিকা আমার যেতে হবে বা যাওয়ার কোনো আগ্রহ আমি কোনো দিন আমি অনুভব করি না। তারপরেও অনেক রিকোয়েস্ট করে যে আমাদের খাতিরে আমাদের ভবিষ্যতের দিকে তাকে অনেকে যাইতেই হবে। আমি কই না, আমি আর 4 বছর পর আল্লাহ চায় তো হজ পালন কইরা তারপরে আমি বাকি সময়টা সমাজে মসজিদ মাদ্রাসা নিয়ে আমি থাকতে চাই। চাই। যাই হোক, সব কিছুই মেন প্রভুদের বা গড ডিসপোজের, এই যে একটা অ্যাপ্রিসিয়েশন, একটা প্রেজ ওয়ার্ড, এইটাই আমার ঘটলো আর কি। তো যাই হোক, সব কিছু মিলে স্যার গেলেন, এখন ওখানে যে গেলেন আমাদেরকে ছেড়ে, এত বড় প্রতিষ্ঠানের এতগুলি ছেলে মেয়ে টিচারদের মাঝে থাকতেন, ওখানে আমেরিকা গিয়ে আপনার প্রথম কেমন লেগেছিল? আমি ওইখানে যাওয়ার আগে আমি বাড়ির থেকে বের হওয়ার পথে আমার যে একটা সিনক্রিয়েট হয়েছিল পাবলিকের যে কান্দাকাটি আহাজারি, তখন আমি ঘরটা আমার পশ্চিম দিকে ছিল, মানুষের কান্না, মানে ঘরটা পিচ্ছিল হয়ে গেছে। তারা বুঝতে পেরেছিল আমেরিকা চলে যাওয়া মানে মৃত্যু সমানই, প্রায় এত দূর চলে যাওয়া আর আসবে কিনা, এবং এই সমাজের থেকে আমাকে হারিয়ে ফেলছে এমন একটা অনুভূতি তখন মানুষের সৃষ্টি কারণে হয়েছে। আমি নিজেও ঘর থেকে বেরোইতে স্লিপ কাটতেছিলাম, মানে চোখের পানি, পানিতে। যেটা বাস্তবে না দেখলে বোঝা তখন যাবে না। যদি মোবাইলে তো ছিল না, থাকলে হয়তো ওই এই দৃশ্যটা ধারণ করে রাখতো কেউ না কেউ। তাদের মনে আছে, এরা উপলব্ধি করছে এবং এলাকাবাসী উপলব্ধি করছে যে আসলে আমাকে মানুষ কতটুকু চায়। ভালোবাসছে। এটা বোঝা যায়। ভালোবাসছে যে হ্যাঁ, কোনো কোনো মুহূর্তে বোঝা যায় সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা ঘটে, সেই প্রকাশটাই আপনার ক্ষেত্রে ঘটেছিল। তো আমেরিকা যাওয়ার পরে আপনার স্যার কি অনুভূতি হলো যে আমি যে এত সব গ্যাঞ্জাম ছেড়ে দিয়ে একা, ওখানে তার আপনাকে কেউ সবাই চিনে না, আত্মীয় স্বজন 2-4 জন ছাড়া, আপনি যে তখন মানে এই দেশের প্রতি কেমন ফিল হলো স্যার? আমেরিকা যাওয়ার পরে তো 1 সপ্তাহ ঘুমের, এটাকে কি বলে, এনভায়রনমেন্ট চেঞ্জ। পরিবেশ চেঞ্জ। যেমন এখন আমেরিকার তারা ঘুমায়, ঘুমায়। আমরা সজাগ। এই যে ঘুমের একটু অ্যাডজাস্টমেন্ট, এটা কাটতে আমার 1 মাস লেগেছিল। পরবর্তীতে যাইয়া সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিলাম, ব্যাংক অ্যাকাউন্ট খুললাম,
যা যা দরকার আমেরিকাতে চলতে আইডি বানাইতো, আইডি বানাইলাম। বানানোর পরে আস্তে আস্তে ওই লাইব্রেরিতে যাই কিছু ইংরেজি, বাংলাদেশে ইংলিশ হইল লন্ডন ভিত্তিক গ্রামাটিক্যাল ইংরেজি গ্রামাটিক্যাল। থিওরিতে বলা হয়। হ্যাঁ, কিন্তু আমেরিকার ইংলিশের সাথে অনেক ডিফারেন্ট। যেমন আমরা বলি শিডিউল, তার মানে তালিকা, কিন্তু আসলে এরা বলে স্কেজুয়াল। আমরা বলি সিট ডাউন, ক্লাসে ঢুকলে ছেলেরা Stand up দাঁড়াইতো, এ দাঁড়ায়, বলতাম আর sit স্ট্যান্ড down। আপ, সিট ডাউন। আর ওরা বলে হ্যাভ এ সিট। আর যখন আমার কাজ শেষ, হ্যাভ এ গো। মানে গ্রামারের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক নেই। নেই। স্যার আপনি কি ওখানে গিয়ে কোনো কর্মস্থলে যোগদান করেছিলেন? আমি কর্মস্থলে যোগদান করছি। ওইখানে লজ্জা নাই, সিকিউরিটি জবও করতে হয়েছে আমার মতো। আমি না শুধু, ওখানে অনেক মেজর, ক্যাপ্টেন, এসপি লেভেলের অনেক এটা কিন্তু স্যার আমাদের দেশও আছে, আর্মি থেকে অনেকে রিটায়ার করলে সিকিউরিটি ফোর্সে ঢুকে, তারাও ঢুকে, বড় বড় প্রতিষ্ঠানে ঢুকে। এরপর এটা করতে যে কত করি ফায়ার গার্ড লাইসেন্স করতে হয়েছে, ও, 5টা লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করতে হয়। তো স্মরণশক্তি তো আগের মতো নাই। তারপরও SUA, সিকিউরিটি অফিসার অ্যাসোসিয়েশনের যে কর্ণধার, সে আমার এক ছাত্রের শ্বশুর। এখানে যে পরিচয় হয়েছি, ও আমাকে খুব রেসপেক্ট করতো। এখনও গেলে আমার জন্য জায়রো আনাইয়া প্যাকেট আনে আমার সামনে দেয়, যে আমার মেয়ের জামাইয়ের ওস্তাদ, খুব মূল্যায়ন করে। যে কোনো লোকে আইডি বলতো যে উনি তো সিকিউরিটিতে এফআরসিএস করছে, তো ওনার মতো, ওনার সমান লাইসেন্স এই বয়সে কোনো লোকের নাই। একটা দুইটা তিনটা, কিন্তু উনি এই বয়সে যে 5টা ফায়ার গার্ড লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করে কম্পিউটারে। কম্পিউটার জীবনে সিও থাকি। চাইছেন না, আপনাদের সম্বন্ধে ছিলই না। তারপরে আরেকটা সৌভাগ্য হইল যে আদমশুমারি, যেটাকে সেন্সাস বলা হয়, ওই এলাকায়, আমেরিকা। আমেরিকাতে। সেন্সাসে ইন্টারভিউতে টিকলাম, কিছুদিন ডিউটি করলাম, 18 টাকা 75 পয়সা আবারে। স্যার কত সনে গিয়েছিলেন আপনি এতে? 9 সালে, আমেরিকাতে 9 সালে। এর মাঝে কয়বার এসেছেন গ্রামে আমাদের বাংলাদেশে? বেশ বেশ কয়েকবার। এবার হলো তাহলে সর্বশেষ আসছেন। এই সর্বশেষে স্যার আপনার কি এমন চিন্তা ভাবনা আছে যে আমেরিকা থেকে একবারে দেশে চলে আসবেন? এরকম একটা চিন্তা ছিল, যে কারণে দিনে মাদ্রাসাটা করছিলাম। দুর্ভাগ্য, সমাজে যেভাবে ঘুরে ধরছে, সমাজ এই যে বর্তমান রানিং নাম্বার, যদিও আমার জিনিসটা সোশ্যাল ইয়াতে যাবে, তারপরও বলতে বাধ্য নন ইসলামিক মাইন্ডেড। আমি এর বেশি আর তার ক্যারেক্টার সম্বন্ধে, তার অ্যাক্টিভিটির সম্বন্ধে আমি কিছু বলতে রাজি না, যেহেতু আমি থাকি না। তো ওর যদি একটা ইনিশিয়েটিভ থাকতো, মাদ্রাসাটা চালু থাকতো, এবং বিশেষ করে কোভিডের কারণে আমার মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। দুইটা শিক্ষকের বেতন আমি এখান থেকে পাঠাইতাম। 6 মাস চালানোর পর আমার মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল। আইও বন্ধ হইলো, কাজও বন্ধ হইলো। এখন মক্তব পর্যন্ত চলছে। মসজিদে নিয়ে এবছর মক্তব ইমাম সাহেব। আমি বিভিন্ন লোকের দিয়া নক করাইছি যে এটা একটা অন্যায় কাজ। আরেকটা ছাড়া 13% বাড়ি দেওয়া গেছে শুধু মাদ্রাসার জন্য। হিন্দু মুসলমান হইয়া সে টাকাটা দান করছে, আলহামদুলিল্লাহ। এবং কিরাকারটা বইলা গেছে আমার মাদ্রাসা চলে। চলো। আর বিশেষ করে আমি মাদ্রাসাটার ব্যাপারে বাবু মনোরঞ্জন ভৌমিক যে ক্লার্ক ছিল, ওনার বাবা কাশীনাথ ভৌমিক, উনি প্রায় বলতো যে মাদাস কেমন চলছে, মাদাস
মাদ্রাসার মাদ্রাসা মাদাস করতো, মানে একটু এই কটাক্ষ আর কি, এক ধরনের কটাক্ষ। কিন্তু মূলত দেখা গেছে কাশীনাথের কটাক্ষরা এখানে কার্যকর হয়ে গেছে। মুসলমান দ্বারা কার্যকর হলো কাশীনাথের কথা। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। তাইলে আমরা স্যারের এই কথাই বুঝতে পারলাম যে মাদ্রাসা প্রতিষ্ঠিত না হওয়াতে আপনার সিদ্ধান্ত মনে হয় খানিকটা চেঞ্জ হয়েছে। এখন পার্মানেন্টভাবে আসার কোনো আমরা দেখছি না, নাকি স্যার? যদি এই বিষয়ে একটু বলেন। এবং মসজিদ নিয়েও একটা ঝামেলা আছে। এই মসজিদের সভাপতি ছিলাম আমি, তখন ছিল যারা ফাউন্ডার ওই বাড়ির ব্যবসায়ী, ওরা একতলা বিল্ডিং করছিল, পরে ভাঙ্গিয়া ফাটিয়া গেছে। তখন আমাকে বানানো সভাপতি, আবাদুদ্দিন মাস্টারকে বানানো সেক্রেটারি। আমরা দুইজন দায়িত্বে পাইয়া মসজিদে একটা বারান্দা করলাম। পরবর্তীতে এটা ভাঙ্গি গেছে গো। তখন হঠাৎ খেয়াল হইল যে মসজিদের কিছু জমি ওয়াকফ আছে, নন রেস্ট্রি, এগুলি বিক্রি করে আর কারটা হাতে নেই। তখন একটা জমি বিক্রি করলাম 40,000, আর কালেকশন অনেক সস্তা করলাম তখন। 50। তখন সস্তা, এটাই এখন 10 লাখ। যারা দিছে এরা রিটার্ন দেয় নাই, পরে বিক্রির সময় ওরাই রেখে দিচ্ছে। তো স্যার, আপনার ছাত্রদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, অনেক হয়ে যাচ্ছে আপনার অনেক রয়েছে দেশ বিদেশে ছাত্র। আমেরিকার ওই বাকি অংশটা হলো পরবর্তীতে আমি ওই যে ইলেকশন নির্বাচন ইয়াতে ইন্টারভিউতে পাশ করছিলাম ডিউটি করার জন্য। এখানে তো অটোমেটিক্যালি বাংলাদেশেও তো তারা প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে সব শিক্ষক হাই রয়েছে। স্কুলের শিক্ষক, কলেজ শিক্ষক, এখন আমাদের কেজি স্কুলে শিক্ষক নেয়। কেজি স্কুলের নেয়। আমি এই সুবাদে অন্তত 10টা ডিউটি করছি, এবং $300 করে পার ডে, যেটা নাকি 1 মাস জব করেও $300 পাওয়া যায় না, এমন জবও আচ্ছা। আল্লাহ মেহরবানিতে করছি। আলহামদুলিল্লাহ। তো এবং ছাত্রদের উদ্দেশ্যে কি বলবো, আমাদের স্কুলের এবং কলেজের অধিকাংশ ছাত্রের নাম শুনতেছি, অনেকেই এর মধ্যে ইঞ্জিনিয়ারের বেশিরভাগ শুনতেছি। আমাদের বেচের একজন কিন্তু স্যার হয়েছে ডিসি জহির হয়েছিল, ওর সাথে আমার কথা চুয়াডাঙ্গা। হয়েছে। এখন চুয়াডাঙ্গা, জি, চুয়াডাঙ্গা। তখন শুনছিলাম টাঙ্গাইল। তারপরে আরেক ছাত্র, ও আছে সুইডেন, শিমুল কুমার সাহা, আমাদের গ্রামে ব্রডচুরি। বুয়েটের ছাত্র ছেলে। ছাত্র ছিল এবং ডক্টরেট করছে, বিদেশে চান্স পাইছে, পাইয়া ভালো পজিশনে আছে। এবং স্কুলের মতো তৎকালীন প্রত্যেকটি রুমের ফোন কিন্তু ওই শিমুল শাহ দিয়ে গেছিল। আর তো অনেকের অনার বোর্ডের নাম দেখা আছে, গেলে দেখি, কিন্তু আমার নামটা নাই। আমি বোর্ডিং করার সময় কিছু দিয়েছিলাম, ওই আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে কিছু দিয়েছিলাম। এর বেশি সক্ষম ছিলাম না, কারণ আমেরিকা যাওয়া তো একটা খরচ আছে, এই জন্য আমি আর এর বেশি দিতে পারিনি। তখন তৎকালীন সভাপতি ছিল শফিক ইঞ্জিনিয়ার সাহেব। উনি সৈয়দ এ কে এম শফিক ইঞ্জিনিয়ার সাহেবের যুগটাকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য স্বর্ণযুগ বলা চলে আমার দৃষ্টিতে স্যার। কারণ উনি আইসা স্কুলে একটা শৃঙ্খলা এনে দিয়েছে, শিক্ষার পাশের হার বাড়িয়ে দিয়েছে, এবং এই স্কুলের একটা যে ফান্ড, এর আগে তো একেবারেই শূন্য ছিল, এই ফান্ডটাও উনি অন্য ছিল বেশ 25 থেকে 40 লাখের মধ্যে নিয়ে পৌঁছে উনি দিয়েছে। একটা জিনিস করে গেছিল, যে স্বচ্ছতা। কাকে বলে দেখাই দিয়ে গেছে। হ্যাঁ, স্বচ্ছতাটা দেখাই দিয়ে গেছে, যেন কোনো শিক্ষক বেতন কালেকশন করে পকেটে ঢুকাইতে না না পারে। পারে। এর বেশি বলতে গেলে ব্যক্তিগত ক্যারেক্টারের উপরে আঘাত আসবে। কিন্তু অ্যাকাউন্ট সেকশনটা অত্যন্ত বিশুদ্ধ করছে, যেটা অন্য কোথাও
আমি আমার চোখে পড়ে না মুরাদনগর নুর নাহার বিদ্যালয় সম্বন্ধ ফেসবুকে অনেক দেখি, অনেক অর্থ কেলেঙ্কারি, অনেক কিছু হেইডের বিরুদ্ধে অনেক অভিযোগ। সম্ভবত সে এখন বহিষ্কারের আওতায় আছে, আমি পাখিটা জানি না। তো এটাও আবার একটা শিক্ষক সমাজের জন্য, আমাদের জন্য একটা কলঙ্ক কলঙ্ক অধ্যায়। অধ্যায়। এই অধ্যায় যেন সামনের দিকে আর আগাইতে না পারে। আর ছাত্রদের মধ্যে যে এই একটা ভক্তি, একটা শ্রদ্ধাবোধ, এটা যেন অটুট থাকে এবং এটা যেন বৃদ্ধি পায়। আমার একটা স্মরণ আছে, আমি স্কুলে যাইতেছি সাইকেলে, আরেকটা ছাত্র হিন্দু, সে সাইকেলে আসতেছে। আমাদের দেখিয়া সে সাইকেলটা সব পুকুরের মধ্যে, ওই জন্য একটা মাদ্রাসা হয়েছে নি জি 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 অধিবারের এদিক দিয়ে, জি। এই পুকুরটার মধ্যে পড়ে গেল, আমার সম্মান করতে গিয়ে। এটা উঠে গেছে স্যার, এখন এটা নাই বলি। না এখন তো আমাদের নাই। নজরুল স্যার একটা কান্দে একটা চাদর ফালাইয়া সাইকেল চালাইয়া আসতো, স্যার দেখলে কাচুমুচু হয়ে দাঁড়ায় থাকতো, তখনকার সিস্টেম এটা ছিল। এখন স্যার আমরা আসলে ভুলে গেছি, আমাদের জন্য দোয়া করবেন স্যার, আপনিও ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনার সান্নিধ্য পাই, আমাদের জন্য দোয়া করবেন। তবে একটা জিনিস আসা এখানে খুব খারাপ ফিল করতেছি, এই যে রাইতে দোতলার গান ডেকসেটের মধ্যে বাজায়, সমাজের মধ্যে এমন দেহাদি মানুষ নাই। একটা ভালো মাদ্রাসা থাকলে, হয়তো বাধা প্রদান করতো। সংগঠন থাকলে, ছাত্ররা দেহাদির মনোভাব আছে। দুঃখের বিষয় নেতৃস্থানীয় লোকেরা এগুলি দমন করে না। পরশু দিন একটা রাত্র গেছে